আসসালামু আলাইকুম ডিয়ার ভিউয়ার্স। আমরা এই ক্লাস 8, 9, 10 বা উপরের ক্লাসে পড়ালেখার ক্ষেত্রে সায়েন্স, আর্টস, কমার্স এরকম ডিপার্টমেন্ট পাই, বিভক্ত হয়। আমরা যারা 9 থেকে সায়েন্স পড়া শুরু করি, এখানে 9-এর শুরু থেকে বলা যায় সায়েন্সের অঙ্কুরোদ্গম হচ্ছে। অ্যাকচুয়ালি এই সায়েন্স যে ইংরেজি পরিভাষা আছে বা বিজ্ঞান, এই ব্যাপারটার একটা ডেফিনেশন বা সংজ্ঞা আমি এখানে সুন্দরভাবে লিখছি। আমার বিশ্বাস তোমরা এটা কয়েকবার দেখলে অথবা লিখলে শিখে ফেলবা, পরীক্ষা লিখে না পারো নিয়ে নেবা। কিন্তু এইখানে যে শব্দগুলো আছে, এই শব্দগুলা অর্থাৎ পরীক্ষা, নিরীক্ষা, পর্যবেক্ষণ, দেন আমার হলো পদ্ধতিগতভাবে সুশৃঙ্খল, সুসংগত, এই শব্দগুলা আমার নিজস্ব তৈরি একটি গল্পের মাধ্যমে আজকে সহজলভ্য করব। তার আগে কিছু ইনফরমেশন দেওয়া নেই। এই যে বিজ্ঞান শব্দটি আছে, বাংলাদেশের সবচেয়ে আকর্ষণীয় যে একটা পরীক্ষা বা চাকরি বিসিএস, সেই পরীক্ষায় এইখান থেকে প্রশ্ন থাকে যে বিজ্ঞান শব্দের যুক্তবর্ণ কে কে আছে, তখন জ এবং আমরা ইয়, এই প্রশ্ন কিন্তু থাকে 28তম বা 29তম যে কোনো বিসিএস পরীক্ষা লিখতে ছিল। এবং আরেকটা বিষয় আছে, এই বিজ্ঞান শব্দের মধ্যে বি একটা কিন্তু উপসর্গ, সেটাও আমাদের জানতে হবে। নর্মালি যদি তোমাকে প্রশ্ন করা বিজ্ঞান কাকে বলে, মোস্ট অফ দ্য স্টুডেন্ট রিপ্লাই দেয় যে বিশেষ জ্ঞান, বা এটা একটা নতুন কিছু আবিষ্কার বা নতুন কিছু খুঁজে বের করা। এই যে কনসেপ্টগুলো আছে আমাদের, সেই কনসেপ্টগুলোকে যদি আমরা সাজিয়ে কথা বলতে চাই, সেখানে আমরা বলি পরীক্ষা, নিরীক্ষা, পর্যবেক্ষণের মাধ্যমে পদ্ধতিগতভাবে লব্ধ, সুশৃঙ্খল ও সুসংবদ্ধ জ্ঞান বা জ্ঞান অর্জনের প্রক্রিয়া হলো বিজ্ঞান। ক্লিয়ার? এখন এই সংজ্ঞার ভিতরে যে শব্দগুলো আছে, এইগুলা কিভাবে আরো সহজ করে আমি আয়ত্ত করতে পারি। দ্যাট মিনস আমি বলতে চাচ্ছি তুমি ডেফিনেশনটা শিখলা না, কিন্তু আমি একটা গল্প শেয়ার করব। সেই গল্প থেকে তুমি কতটা ভালো এই ডেফিনেশনটা লিখতে পারো, বুঝতে পারো, সেটা আজকে আমার চ্যালেঞ্জ। চলো গল্প শুরু করে দিই। মনে করো আমি একজন কৃষক, আমি অত্যন্ত দরিদ্র একজন কৃষক। মনে করো আমি একজন অত্যন্ত দরিদ্র কৃষক, আমার নাম হলো সলিমউদ্দিন। সাপোজ আই এম এ ফার্মার নেমড সলিমউদ্দিন। আমার সিচুয়েশনটা বা অবস্থাটা উল্লেখ করি। আমার বাবা, যার বয়স 55 বছর, তার নাম কলিমউদ্দিন। আমার এক মা আছে, নিয়ার অ্যাবাউট 48 বা 50 বছর বয়স। আমরা 3 জন ফ্যামিলিতে আছি। আমার বয়স 25 বছর। আমি আর বাবা অন্যের জমিতে কাজ করি, এবং নিজের 3 কাঠা জমি আছে, সেই 3 কাঠা জমিতে কাজ করি। যা পাই 2 বেলা 2 মুঠো ভাত আমরা 3 জন খেতে পারি। এভাবে আমাদের ভালোই চলতেছিল। হঠাৎ করে আমার মা অসুস্থ হয়ে গেল। এখন আমার মা যখন অসুস্থ হয়ে পড়লো, বাড়িতে রান্না বান্না করা কঠিন হয়ে গেল। তখন এলাকার লোকজন বলল, সলিমউদ্দিন তোর আম্মুকে আর কত কষ্ট দিবি, তুই একটা বিয়ে কর। এলাকার লোকজন আমাকে একটা বিয়ে করিয়ে দিল। আমার ঘরে একটা বউ আসলো। তাহলে দেখেন এখন কি হয়েছে, আমার বাবা, আমি এবং আমার মা এবং আমার স্ত্রী, 4 জন। আগে যেখানে 3 জন চলতে আমার কষ্ট হতো, এখন নতুন বউ আসছে, আমরা 4 জন সদস্য হয়ে গেছি। এদিকে বাবা কিছুদিন যাবত অসুস্থ হয়ে পড়ছে। তাহলে আমার কিন্তু ঘরে রুগী আসলো বাবা এবং মা, কারণ আমার একা ইনকাম করতে হয়, আমার খরচের পরিমাণ বেড়ে গেছে। আমি এটা নিয়ে একটা টেনশনে পড়ে গেলাম। কিভাবে 2 বেলা 2 মুঠ খেতে পারবো, মাকে চিকিৎসা করাতে পারবো, বাবাকে চিকিৎসা করাতে পারবো, এবং নতুন বউকেও একটু না একটু সামান্য কিছু দিতে পারবো। এই টেনশন নিয়ে আমি খুব প্যারায় আছি। আমার মাথায় বুদ্ধি আসলো যে আমি যদি সমস্যার সমাধান করতে চাই, তাহলে আমার ইনকাম বা আমার উপার্জন বেশি হওয়া দরকার। এখানে উল্লেখ করা ভালো যে আমি কৃষিকাজের বাইরে অন্য কোনো কাজ পারি না। কি করতে পারি টেনশনে আসছে। আমার মাথায় বুদ্ধি আসলো, আমার বাবার যে 3 কাঠা ফসলি জমি আছে, যেখানে আমি ধান ফলাই, এই ধানটা যদি ফলনটা বাড়ানো যায়, এই ধানের পরিমাণ বা উৎপাদন যদি বাড়ানো যায়, তাহলে বেশি ধান থেকে বেশি টাকা আসবে। সেই অতিরিক্ত টাকা আমি আমার প্রয়োজনে কাজে লাগাতে পারবো। এটা নিয়ে আমি রাত্রের চিন্তায় আসি, ঘুমালাম। ঘুম হয় না, ফজর নামাজ পড়ে আমি বের হয়ে পড়লাম যে এটা সমস্যা কিভাবে করা যায়, সমাধান করা যায়। এলাকাতে মাতবর সাহেব আছে, রহিম চাচা,
আমার মনে হলো রহিম চাচার কাছে যাই আমি এবং তার কাছ থেকে একটা সুন্দর পরামর্শ নিয়ে আসি, কারণ তার ফসল ভালো হয়। খুব সকালে গিয়ে বললাম, এই রহিম চাচা বাড়িতে আছেন নাকি? রহিম চাচা বললো, কিরে সলিমুদ্দিন এত সকালবেলা তুই চিল্লাস কি লেগে? পরে চাচাকে আমি সব ভেঙে বললাম, চাচা আমার তো পরিবারের এই অবস্থা, আমি যা আয় করি এখন আমার চলতেছে না, তাই আমি ভাবছি আপনি যে ফসল উৎপাদন করেন কোন প্রক্রিয়া উৎপাদন করেন সেই পদ্ধতি যদি আমাকে বলতেন, তাহলে আমার জমিটা আমি ওইভাবে ফসল ফলাইতাম এবং ভালো ফসল হইতো, আমি বেশি ফলন পাইতাম। মাতবর মানুষ, চালাক মানুষ, সে বললো, আরে গাধা, তোর জমি হলো উঁচু স্থানে আর আমার জমি হলো নিচু স্থানে। তোর জমিতে পানি ধারণ করে না, আমার জমিতে পানি ধারণ করে, এই জন্যই ফলন ভালো হয়, অর্থাৎ ধান গাছগুলা পানি পায়, ফলন ভালো হয়। তুই আগে এক কাজ কর, জমি খনন কর। তুই আগে কাজ কর, জমি খনন কর। জমি যদি খনন করস তাহলে সেটা একটু নিচু এলাকা হবে, পানি ধারণ করবে, ফলন বেশি হবে। তে সলিমুদ্দিন খুব হতাশ, কারণ সে ভাবতেছে এখন ঘরে বিষ খাওয়ার টাকা নাই, এই 3 কাঠা জমি খনন করতে কত টাকা লাগবে আমি কোথাতে। তারপরও চাচাকে বলছে, আচ্ছা আপনাকে ধন্যবাদ, আমি আসি। সে খুব হতাশ হইয়া রাস্তায় হাঁটতেছে যে আমার এই সমস্যা, অর্থাৎ জমিতে উৎপাদন যে বাড়াবো, এটা সমাধানের জন্য আমি কি করতে পারি। একটা সে ইনফরমেশন পাইলো, একটা সে তথ্য কালেক্ট করলো যে জমি খনন করলে পানি ধারণ করবো সময় মতো এবং সেখানে উৎপাদন বেশি হবে। এভাবে যাচ্ছিল। এবার যাওয়ার পথে সকালে ঘুরতে ঘুরতে স্কুলের এক শিক্ষক রাস্তায় বের। ভদ্রলোক খুব ভালো মানুষ, সলিমুদ্দিনকে বললো, এই সলিমুদ্দিন তোমার কি সমস্যা, তোমাকে এমন দেখাচ্ছে কেন? সে সালাম দিল, বলল, স্যার এই প্রবলেম, অর্থাৎ আমি একটা সমস্যা পড়ছি, আমার জমিতে উৎপাদন বাড়াবো, যে জমিতে ভালো ফলন হয় সেই চিন্তায় আছে। তখন মাস্টার বলল, শোনো সলিমুদ্দিন, আমি সবাইকে বলি একটা কথা মাথায় রাখার জন্য, যে জাতের মেয়ে কালো বলো, নদীর পানি কুলাও বলো। স্যার বুঝলাম না, একটু বুঝিয়ে দেন। অর্থাৎ আমি বলতে চাচ্ছি সলিমুদ্দিন, তুমি যে জমিতে বীজ বপন করো সেই বীজটা তুমি নিজে সংরক্ষণ করো, এটা সঠিক উপায়ে সংরক্ষণ হয় না, অর্থাৎ জাতটা ভালো থাকে না। বর্তমানে বাংলাদেশে বিভিন্ন কৃষি উৎপাদন যে প্রকল্পগুলো আছে, বিএডিসি বাড়ি, এরা কি করে জানো? এরা সঠিকভাবে বীজ সংরক্ষণ করে। সেই বীজ যদি তুমি কিনে এনে জমিতে লাগাও তাহলে সেক্ষেত্রে বীজের অঙ্কুরোদ্গম পার্সেন্টেজ বাড়বে বেশি, সংখ্যা বাড়বে বেশি। অর্থাৎ তুমি যে বীজ 10টা লাগাও গাছ হয় 5টা, ওরা যদি 10টা লাগাও গাছ হবে 9টা বা 8টা, তাহলে গাছ যদি বেশি হয় ফলন বেশি হবে। এতে সলিমুদ্দিন একটু আশ্বস্ত হলো, যাক আমার তো অতিরিক্ত খরচ লাগবে না, আমি যে 5 কেজি ধান রেখে দেই, 5 কেজি ধান বিক্রি করে দিয়ে নতুন করে আমি ওই বীজের বস্তা কিনে নিয়ে আসবো, জমিতে লাগাবো। ভালো লাগলো, একটু যাচ্ছে যাচ্ছে, এদিকে 11টা বেজে যাচ্ছে, ক্ষুধা লেগে গেছে। এই সময় তার বাল্যকালের এক বন্ধুর সাথে দেখা, সে বেটা হাতে 2টা রুটি আর ডিম লইয়া লাদুস লুদুস খাইতেছে, বিশাল স্বাস্থ্য, নেয়ারা বটে 120 কেজি। কিরে চলে, তোর কি অবস্থা, তুই তো একদম মরে গেছিস, বলে না। পরে সলিমুদ্দিন বাধ্য হইল বন্ধুর কাছে তার সমস্ত কষ্টের কথা বলতে এবং প্রবলেমটার কথা বলতে, সমাধান চাইলো। সে বলল, দেখ তোরে আমি এখনই বলতেছি, তুই রাত্রের থেকে আমার পর্যন্ত ভালো মতো খাবার খাস নাই, তুই হাঁটতে পারতেছিস না, তুই সবসময় ঠিক মতো খাইতে পারিস না, আর আমার দিকে তাকায় দেখ, আমি প্রচুর খাবার খাই, সবসময় খাবার খাই, আমার স্বাস্থ্য বেশি। তা তুই তো বুঝস যে ধান গাছের একটা জীবন আছে, তারও খাবারের দরকার, তুই ধান গাছকে খাবার দিবি বা তোর যে ফসল ফলাবি তাদেরকে খাবার দিবি, তারা বেশি খাবার খাবে, বেশি স্বাস্থ্যবান হবে, বেশি ফসল দিবে। বুঝছস? হ্যাঁ বুঝতে পারছি। সলিমুদ্দিন ভাবলো বন্ধুর কথা তো ঠিক। এরকম ভাবে সে সারাদিন ঘুরে ঘুরে বিভিন্ন লোকের কাছে বিভিন্ন ধরনের তথ্য কালেক্ট করলো। যাইতে যাইতে লাস্টে মসজিদের ইমাম পড়লো, সে বলল সব কাজ প্রকৃতিগতভাবে সঠিকভাবে করতে হয়। প্রবলেম বলার পরে কিরকম, যে তুমি যখন যা দরকার জমিতে সেটা যদি সাপোর্ট দাও ইনশাল্লাহ তোমার ফলন ভালো হবে। তাহলে আমি বলতে চাচ্ছি আজকে সলিমুদ্দিন যে বিষয়টা ছিল সেটা হলো জমিতে উৎপাদন, জমিতে ফসল, সে কি করবে? ফসল বাড়াবে। অর্থাৎ কিভাবে জমিতে ফসল বাড়বে, এটা তার একটা সমস্যা, এটা তার একটা সমস্যা। এই সমস্যার সমাধানের জন্য আমি যেটা বলতে চাচ্ছি, সমস্যা সমাধানের জন্য সে বিভিন্ন ধরনের তথ্য সংগ্রহ করলো।
তথ্য সংগ্রহ করলো এবং সেটা বিশ্লেষণ করলো বিশ্লেষণ করলো জমিতে ফসল বাড়াবে, এটা তার একটা প্রবলেম। এই ফসলটা কিভাবে বাড়ানো যায় সেই উদ্দেশ্যে সে অনেক তথ্য সংগ্রহ করছে এবং সেই তথ্যগুলা পাইয়া সে চিন্তা করতেছিল কি করা যায় মানে বলতে চাচ্ছি যে জমি খনন করলে পানি ধারণ করবে বেশি, ধান গাছ পানি পাইলে সতেজতা বাড়বে বেশি, কিন্তু এই মুহূর্তে আমার জমি খনন করা সম্ভব না। এবং তার বন্ধু যে বলছে যে বেশি খাবার দিলে বেশি স্বাস্থ্য হবে, বেশি ভালো হবে, ফলন বেশি হবে, এটাও তো গ্রহণযোগ্য। এবং যারা মাস্টার যে বললো ভালো বীজ লাগাইতে হবে, সেটাও মোটামুটি মনে হচ্ছে গ্রহণযোগ্য। এটা একটা আনুমানিক কি হলে আউটপুটটা আসবে, মানে সে পরিকল্পনা করতেছে, হাইপোথিসিস ভবিষ্যতে কি ঘটনাটা ঘটতে পারে। আবার যে বললো যে বেশি সময় মতো যদি সব সাপোর্ট দেয় তাহলে সে এরকম বিভিন্ন তথ্য সে কিন্তু কালেক্ট করছে। তাহলে আমরা আজকে যদি আমার অর্থাৎ সলিমুদ্দির গল্পের কথা বলি, এট দ্য ফার্স্ট টাইম কি হয়েছে, সে একটা সমস্যা নির্দিষ্টকরণ করছে। সমস্যা নির্দিষ্টকরণ তার মানে কি, হাউ টু ইনক্রিজ yield অন দ্য প্লট, অর্থাৎ জমিতে কিভাবে উৎপাদন বৃদ্ধি করবে, এটা হলো আমাদের সলিমুদ্দির প্রবলেম বা সমস্যা। সেকেন্ড যেটা বলছে, এই সমস্যা সমাধানের জন্য সে ইনফরমেশন বা তথ্য সংগ্রহ করছে, এবং সেগুলা বিশ্লেষণ করলো। সে হাইপোথিসিস বা পরিকল্পনা করতেছে কোন কাজটা আমার দ্বারা করা সম্ভব আর কোন কাজটা করলে নেক্সট একটা ভালো রেজাল্ট আসতে পারে, সেটা এক্সপেকশন করছে। অর্থাৎ সে এটা নিয়ে পরিকল্পনা শুরু করলো। পরিকল্পনা করে এখন কি করা যায় সেটা বলতেছে। সে বলতেছে এক কাজ করি, আমি এই বছর জমিতে শুধু ভালো বীজ বপন করবো, দেখবো কত দান হয়। নেক্সট ইয়ার আমি ভালো বীজ দিব এবং খাবার দিব, সার দিব, দেখি কত দাম হয়। এবং নেক্সট ইয়ারে জমিতে আমি ভালো বীজ দিব এবং সবসময় খাবার দেবো, দেখি কেমন দাম হয়। তাহলে তো আমি বোঝা দেবো যে কোন পদ্ধতিটি ভালো হবে আমার জমিতে উৎপাদন বৃদ্ধি করার জন্য। কিন্তু বলে দূর, এবার যদি বৃষ্টি হয়, সামনে যদি খরা হয়, তাহলে তো আমার এই রেজাল্টে ইফেক্ট পড়বে। অর্থাৎ তোমাকে যদি প্রশ্ন করা হয় বাংলাদেশের রাজধানীর নাম কি, তুমি বললা বাংলাদেশের রাজধানী ঢাকা, আমি বললাম তোমাকে ইউ আর এ গুড স্টুডেন্ট। আরেকজনকে জিজ্ঞেস করলাম তুমি বলতো কি ব্রাজিলের রাজধানীর নাম কি, সে বললো সরি স্যার আমি পারি না। তার মানে আমি বললাম যে তুমি গুড স্টুডেন্ট না। অ্যাকচুয়ালি প্রশ্নটা আমার ইকুয়াল হয় না। তার মানে বলতে চাচ্ছি এইবার যদি খরা হয়, আরেকবার যদি বৃষ্টি হয়, এই দুইটা প্রাকৃতিক কারণে রেজাল্ট ভিন্ন হতে পারে। তো সলিমুদ্দিন হতাশ, কি করে হঠাৎ করে বলছে পাইছি। কি পাইছি? যে আমার যে জমি আছে, আমার আব্বার যে জমিটা আছে, এই আব্বার জমিটা আছে 3 কাঠা। এই 3 কাঠা জমির আমি 3 ভাগে ভাগ করব। 1 নং প্লট, 2 নং প্লট, 3 নং প্লট। এইবার একটার মধ্যে আমি শুধু অনলি গুড সিড ব্যবহার করব, আরেকটার মধ্যে আমি ব্যবহার করব গুড সিড অ্যান্ড ব্যালেন্স ফার্টিলাইজার, আরেকটার মধ্যে দেব গুড সিড অ্যান্ড অ্যাভেলেবল ফার্টিলাইজার। তাহলে আমার একই বছরে এই 3টা পদ্ধতির মধ্যে কোনটা ভালো সেটা নির্ধারণ করতে পারবো। ভালো উপায় সে কি করছে, তার জমিকে 3 ভাগে ভাগ করছে। সে ডিসাইড করছে এই যে কাজটা যে শুরু করলো, এটাকে বলে এক্সপেরিমেন্ট বা পরীক্ষণ। তার মূল জমিকে 3 ভাগে ভাগ করছে। একটা প্লটে ভালো বীজ বপন করবে, আরেকটার মধ্যে ভালো বীজ বপন করবে আর সুষম সার ব্যবহার করবে, আরেকটার মধ্যে ভালো বীজ এবং পর্যাপ্ত পরিমাণে সার ব্যবহার করবে। ওকে, পরীক্ষণ করার পরে সে অবজারভেশন শুরু করলো, অর্থাৎ পর্যবেক্ষণ শুরু করলো। সে দেখলো যে এখানে 100টা বীজের ভিতরে মাশাআল্লাহ 95% অঙ্কুরোদ্গম করছে, 95% অঙ্কুর, 95%। এবার সে খুশি, কারণ সে এতদিন যে নিজে বীজ বপন করতো 100টার ভিতরে হয়তো 50 বা 60টা গজাইতো, বাকিগুলো গজাইতো না। কিন্তু এখন সে খুশি 100টার ভিতরে 95টা, যেহেতু চারার সংখ্যা বেশি, গাছের সংখ্যা বেশি, ফলন বেশি হবে। মাশাআল্লাহ, এইগুলা রেজাল্ট সে নোট করতেছে। কিছুদিন পরে গিয়ে দেখলো এই জমির ধান গাছের পাতা হলুদ হয়ে যাচ্ছে। এই হলুদ হওয়ার থেকে দূর করার জন্য সে এই জায়গায় সার, ইউরিয়া সার ব্যবহার করলো, এইখানে ইউরিয়া সার ব্যবহার করলো। এভাবে দেখলো কিছুদিন পরে এখানে খুব বেশি সবুজ হচ্ছে না, এটা একটা সবুজ হচ্ছে, এটা এত বেশি সার দিছে যে বেশি সবুজ হচ্ছে, যাকে বলা সবুজ হতে হতে যায় ঘন বা কালো হয়ে গেছে। এইরকম
পরবর্তীতে এই ধান গাছের পেনিক্যাল ইনিশিয়েশন ঘটলো, এইখানে ঘটলো, এইখানে ঘটলো, অর্থাৎ ধান গাছের থুরু বেরোলো। দেখা যাচ্ছে এই জায়গায় শীষগুলা বড় হচ্ছে, এখানে শীষগুলা ছোট হচ্ছে, এগুলা গাছই ভেঙে গেছে। ওকে, এরকম বিভিন্ন ধরনের সিমটম সে কালেক্ট করলো। ফাইনালি ধান পাকলো, পাকার পরে সে ধান কালেকশন করলো, হারভেস্টিং করলো। দেখলো এই জায়গায় ধান প্রথম প্লটে যেখানে শুধু গুড সিড ছিল সেখানে সে ধান পেলো 2 মণ, যেখানে গুড সিড এন্ড ব্যালেন্স ফার্টিলাইজার এখানে 5 মণ, আর যেখানে গুড সিড এন্ড অ্যাভেলেবল ফার্টিলাইজার সেখানে হলো 3 মণ। তাহলে সে কি করলো, তার পরবর্তীতে গল্প হলো সে ফলাফল সংগ্রহ করলো, ফলাফল সংগ্রহ করলো এবং সেটা বিশ্লেষণ করলো। সো আমরা দেখলাম সলিমুদ্দিনের 3টা প্লটের রেজাল্ট। 1 নম্বর প্লটের রেজাল্ট ছিল অনলি 2 মণ ধান হয়েছে, 2 নম্বর প্লটের রেজাল্ট ছিল 5 মণ ধান হয়েছে, 3 নম্বর প্লটের রেজাল্ট ছিল 3 মণ। তার কাছে মনে হলো এখন একটা সিদ্ধান্ত নেওয়া যায়, সে একটা সিদ্ধান্ত গ্রহণ করবে। সে একটা সিদ্ধান্ত গ্রহণ করলো যে অনলি গুড সিড এন্ড ব্যালেন্স ফার্টিলাইজার, গুড সিড এবং ব্যালেন্স ফার্টিলাইজার এই দুইটা যদি অ্যাপ্লাই করি তাহলে ভালো উৎপাদন হচ্ছে, তাহলে ভালো উৎপাদন হচ্ছে। এবং সেটা সে প্রকাশ করলো, এই গ্রহণ করে সে ফলাফল কি করলো, সে প্রকাশ করলো, ফলাফল প্রকাশ করলো। যখন সলিমুদ্দিন এরকম ভাবে একটু সাকসেস বা সফল হলো, আশেপাশে গ্রামের লোকজন বললো যে সলিমুদ্দিন তোমার জমিতে ধান কিভাবে বেশি হলো, সেই উপায়গুলা করলো এবং তারা সেটা অ্যাপ্লাই করলো। নেক্সট টাইম 1 গ্রাম সফল হলো, আর 1 গ্রাম সফল হলো, সবাই এটা রিসিভ করলো, সবাই এটা গ্রহণ করলো। এবং সেই গ্রামের মাতব্বর বলতেছে কিরে সলিমুদ্দিন তোর ধান খাতে আলাউদ্দিন আশ্চর্য প্রদীপ পাইলি নাকি, তোর এত ফলন ভালো হচ্ছে? পরে বললো চাচা আমি এই উপায়ে এই কাজটা করছি যাতে আমার ফলন বেশি হয়েছে। এখন এই গল্প থেকে আমার যে বিজ্ঞানের সংজ্ঞাটা ছিল সেখানে সামঞ্জস্যটা কোথায়? এক একজন যে এখন তথ্য দিছিল যে তোমার এই যে জমিতে উৎপাদন বাড়াতে গেলে এই কাজ করতে হবে, সেই কাজ করতে হবে, সেই কাজ করতে বলে সবগুলাই কিন্তু বিজ্ঞানে পড়ে নাই। যখন সে একটা সুনির্দিষ্ট নিয়মে সবগুলা স্টেপ অতিক্রম করছে দেন সেটাকে সায়েন্স বলা হয়, দেন সেটাকে সায়েন্স। অর্থাৎ সে একটা সমস্যা নির্দিষ্টকরণ করলো। সেই সমস্যাটা কি ছিল? হাউ টু ইনক্রিজ ইল্ড অন দ্য প্লট। দেন বলছে সমস্যা সমাধানের জন্য যতগুলো তথ্য আছে, এতদিনে যত গবেষণা আছে, যত ফলাফল আছে সেগুলো সে রিসিভ করছে এবং সেগুলো বিশ্লেষণ করছে। এন্ড দেন সে একটা প্ল্যান করছে, পরিকল্পনা করছে যে কি করলে কি হওয়া যায়, সেই অনুযায়ী সে এক্সপেরিমেন্ট শুরু করছে। সেই পরীক্ষাটা করার পরে সে সেটা অবজারভেশন করছে, অবজারভেশন করে সে সেখান থেকে বিভিন্ন ধরনের রেজাল্ট কালেক্ট করছে এবং সে একটা ডিসিশন নিয়েছে যে জমিতে যদি উৎপাদন বাড়াইতে চাই তাহলে অবশ্যই ভালো বীজ বপন করতে হবে এবং সুষম সার বা খাবার ব্যবহার করতে হবে। এইখানে যে সংজ্ঞা ছিল পরীক্ষা নিরীক্ষা, আমি শিওর এখন তোমরা সবাই ক্লিয়ার হয়েছে যে পরীক্ষা নিরীক্ষা বা এই অবজারভেশন বা পর্যবেক্ষণ, এই ফলাফল পাওয়া, লব্ধ শব্দটা পাওয়া, এটা যে একটা নির্দিষ্ট ভাবে পদ্ধতিগত ভাবে আসছে সেই কথাটা বুঝছি। এবং এটা সবাই মেনে চললে সেটাকে বিজ্ঞান বলা যায়, সেটাকে বিজ্ঞান বলা যায়। এখানে একটু কথা অ্যাড করি, তুমি যে এই কাজটা করছো পরবর্তীতে যখন তোমার টাকা হয়ে যায়, সলিমুদ্দিন টাকা হয়ে গেল, সে বললো এক কাজ করি, আমার হাতে কিছু টাকা হয়েছে, জমিটা একটু খনন করি। যদি জমি একটু খনন করে পানি দাঁড়ানোর করে ফলন আরো বেশি বাড়বে, এই একটা পয়েন্ট। আবার একটা কাহিনী আছে, সে যতদিন জমিতে পোকামাকড় মারার জন্য সার, বিষ, কীটনাশক কিনে ব্যবহার করতো, কীটনাশক, এই কীটনাশক সে বাধ্যা বললো যে আমি এক কাজ করি, লাইট ট্র্যাপ বা আলুর ফাঁদ ব্যবহার করি, আলুর ফাঁদ ব্যবহার করি, পোকামাকড় ধ্বংস হবে, পরিবেশ নষ্ট হবে না। তার মানে বলতে চাচ্ছি বিজ্ঞান পুরাতন কিছু বর্জনও করতে পারে, নতুন কিছু গ্রহণও করতে পারে। সো ডিয়ার অল অফ মাই স্টুডেন্টস, আমি যেটা বলতে চাচ্ছি বা ভিউয়ার্স আপনাদেরকে, যে বিজ্ঞানের সংজ্ঞা আমরা এতদিন এভাবে দেখে আসছি, কিন্তু আজকে আমার এই নিজস্ব গল্প থেকে আপনি রিয়ালাইজ করতে পারবেন যে বিজ্ঞানের যে বিষয়গুলো বলা আছে, পরীক্ষা নিরীক্ষা, পর্যবেক্ষণ, পদ্ধতিগতভাবে লব্ধ, সুশৃঙ্খল এবং সুসংবদ্ধ জ্ঞান বা জ্ঞান অর্জনের প্রক্রিয়াটাই বিজ্ঞান। এইখানে যে ধাপগুলো বলা হয়েছে এটা আসলে আমাদের নবম শ্রেণীর রসায়ন বইয়ের একটা স্টাফ আছে যে বৈজ্ঞানিক কর্মপদ্ধতির ধাপ, অর্থাৎ প্রথম অধ্যায় পড়াটা দেওয়া আছে আমাদের ইনশাআল্লাহ। এখানে আমাদের যে কোনো ক্ষেত্রে একটা ফার্স্ট টাইম কাজ করতে হবে যে আগে প্রবলেম আইডেন্টিফিকেশন করতে হবে, সমস্যা নির্দিষ্ট করতে হবে। সেই প্রবলেম সমস্যা সমাধানের জন্য তোমাকে ইনফরমেশন, নলেজ বা মেসেজ কালেক্ট করতে হবে। দেন সেটা নিয়ে অ্যানালাইসিস করে তোমাকে একটা প্ল্যান করতে হবে, সেই প্ল্যান অনুযায়ী তোমাকে এক্সপেরিমেন্ট শুরু করতে হবে, দেন অবজারভেশন করতে হবে, তারপরে তার রেজাল্ট কালেক্ট করতে হবে, দেন একটা ডিসিশনে যাইতে হবে, এন্ড দ্যাটস কল্ড সায়েন্স।
সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।